নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প শ্যামলীর হোটেল। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। আপনারা ইচ্ছে করলে সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্প। আজ আপনাদের বলবো গল্প শ্যামলীর হোটেল। গল্পটি পাঠে এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শ্যামলী, 5 ফোড়ন দিয়েছিস তো? দিয়েছি। ভাল লাগে না, এই রান্না করতে আমার বড্ড অসহ্য লাগে। সব কিছু বুঝেও আমাকে দিয়ে খাটাবে। কিছু বললি? না, কিছু বলিনি। আজকে মেনু কি? আজকের মেনু ভাত, ডাল, চচ্চড়ি আর ওই রুই মাছের ঝোল। আর যদি তুই সময় পাস তাহলে পাতলা করে আম কেটে একটু চাটনি করিস। আমি বাবা পারবো না, আমার সময় নেই। আমার আবার মীনাক্ষীদের বাড়ি যাবার আছে। কদিন পরে ওর ছেলের অন্নপ্রাশন, আমাকে আগে থেকেই নেমন্তন্ন করে রেখেছে। বলিহারি যাই শ্যামলী, হোটেল ছেড়ে মীনাক্ষীদের বাড়ি পড়ে থাকবি তুই? আর এখানে কাস্টমাররা আসবে, আমি একা মানুষ কি করে চালাবো বলতো? না চালানোর কি আছে? তোমার 2 চেলাচামুন্ড আছে না, বিমলার বাবলু, ওদেরকে দিয়ে কাজ করাও। আর আরেকজন তো আছে বাসন ধোয়ার জন্যে, ওই যে মলি, ওকে দিয়ে বাসন ধুয়ে নাও। ওর ছোট ভাইটাও তো আছে, ভোলা। হ্যাঁ, বললেই যেন করবে। কাজ করাতে বুঝি টাকা লাগে না? তাহলে তুমিই বলো মা, রোজ রোজ যে আমি রান্না করি তার জন্য বুঝি খাটুনি হয় না? আজকে এই হোটেলের রান্না না করে যদি লোকের বাড়ি গিয়ে রান্না করতাম তাহলে মাস গেলে 5,000 টাকা করে নিতে পারতাম, বুঝেছ? ছি, তোর বাপের এই হোটেল কত শান্তি করে নাম রাখলো শ্যামলীর হোটেল। বাপের নামটা ডোবাবি মা। নে কাজ শুরু কর। দূর, রাঁধতে আমার একদম ভাল লাগে না। কেন যে মরতে তোমার ঘরে জন্ম নিয়েছিলাম। শ্যামবর্ণের মেয়েটা, বয়স 16-17 বছর হবে। দুটো ভাই রয়েছে। তা সত্ত্বেও এই সংসারটাকে ওরই সামলাতে হয়। বাবা হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ট্রেনে ফেরি করতেন তিনি। এক বর্ষার রাতে বাড়ি ফেরার পথে 4 চাকা লরি এসে পিষে দিয়ে চলে যায়। বডি কাচিয়ে তুলতে হয়েছিল। তারপর থেকে সম্পূর্ণ সংসারের হাল ধরতে হয়েছে বড় মেয়ে শ্যামলীকে। অনেক ছোট বয়স থেকে রান্নার হাত ছিল খুব ভালো, আর সেটাকেই কাজে লাগিয়ে মা শোভা দেবী শুরু করলেন শ্যামলীর হোটেল। বাবা জীবিত থাকতে বলতেন, টাকা পয়সা যদি কোনোদিন বেশি জোগাড় করতে পারি তাহলে একটা হোটেল খুলব। আমার শ্যামা মায়ের হাতের রান্নার কত স্বাদ। এই রান্না আর 5 জনে মিলে স্বাদ আস্বাদন করুক, এই ভাগ্য যেন আমার হয়। বয়েই গেছে আমার হোটেলের রান্না করতে। একেই আমার সারাদিন হাড় মাস জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সকাল হতে না হতেই তোমাদের সবার উদরের খাবার জোগাড়ের জন্য আমাকে রান্নাঘরে এসে থাকতে হয়, আর সেই চলে সারাদিন। দুপুরটা কোনো মতে 2টো চোখে মুখে গুজে বিকালবেলা আবার শুরু হয় রাতের আহারাদির প্রস্তুতি। আমাকে কি বিনা পয়সায় কাজের মেয়ে পেয়েছো নাকি? অমন করে কেন বলছিস? তুই তো মেয়ে তো বিয়ে দিয়ে দাও। বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে থাকি, তাও তোমাদেরকে খাওয়াতে আমার ভালো লাগে না। শ্বশুর বাড়িতে আজ যাই হোক, রোজ রোজ তো আর রান্না করে খেটে মরতে হবে না। শাশুড়ি মাকে ঠিক আমি আবদার করে বলবো, মা আজকে আমার রাঁধতে ভালো লাগছে না, আজকে তুমি করো। তাহলেই হয়েছে। মেয়েদের অত ভালো ভাগ্য হয় না রে। অনেক কপাল করে অমন শ্বশুর বাড়িতে বিয়ে হয়, বুঝলি? নে ফোড়নটা বুঝি এবার পুড়েই গেল। ওতে শুকনো লঙ্কা দে আর 4টে তেজপাতা দিস, তাহলে 5 পেশালি সবজির স্বাদটা বেশ ভালো ওঠে। চচ্চড়ির মতো করবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। তুত। হঠাৎ করে
শ্যামলীর একদিন বিয়ে হয়ে যায়। আর ভাগ্যবশত পাত্র চাকরি করে, পেশায় সাব ইন্সপেক্টর। কপাল গুনে পরিবারটাও জোটে এক ছেলের, মানে শাশুড়ি, বর আর শ্যামলী নিজে। শ্বশুর বাড়িতে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই নিজের মুখের হাসি, যেটা নাকি ঈশ্বর প্রদত্ত, ওই 32 পাটি দাঁত বের করে ছোট ছোট চোখ দুটোকে কুঁচকে এমন করে কথার প্রলেপ দেবে, তেল মারা যাকে বলে, তাতেই সবাই গলে জল। শাশুড়ি মাও পটে যেতেন। রাজ্যের সংসারের কাজ তিনি একাই করতেন। চালাক চতুর মেয়ে শ্যামলী বরের সঙ্গে কোয়ার্টারে চলে গেল সেইখানে সংসার করবে বলে। নিজেরটা বুঝতে পাগলেও ভালো জানে। সেইখানে স্বামীকে রেঁধে বেড়ে খাওয়াতে খুব ভালো লাগতো, কিন্তু এইখানে শাশুড়িকে খাওয়াতে ইচ্ছে করতো না। ছোটবেলা থেকেই সংসার থেকে একটু দূরে দূরে থাকতে চাইতো মেয়েটা। এমনি ঘরের আর 5টা কাজ করতে 2 পা তুলে খাড়া, কিন্তু ওই রান্না করতে গেলেই যেন ভাল্লুকের জ্বর চলে আসে। ধীরে ধীরে সংসার বাড়ে, শ্যামলীরও সংসারটা বাড়ল। 2টো মেয়ে জন্মালো। আর কেমন যেন ওই ভাগ্যলক্ষ্মী ভর করেছিল বলেই হয়তো রান্নার ভার আবার চুকে গেল ওর ঘাড় থেকে। একেই প্রথম মেয়েটা জন্মানোর পর স্বামীর কোয়ার্টার থেকে সে চলে আসলো শ্বশুর বাড়ি। মেয়েকে এখন বড় করতে হবে, স্কুলে ভর্তি করতে হবে। আর শাশুড়ি মা, সেও ওই 32 পাটি দাঁতের হাসিতে মেতে গিয়ে আবার শুরু করে দিলেন রন্ধন শৈলীর ক্রিয়াকলাপ। বড় মেয়েটার বছর 3-4 মধ্যে জন্মালো ছোট মেয়েটা। বড় মেয়েটার ঠিক বিপরীত ছোট মেয়েটি। আর জন্মানোর সময় নাকি ওর হার্টে কিছুটা সমস্যা ছিল, তাই বড় মেয়ের থেকে ছোট মেয়ের প্রতি আহ্লাদটা 10 গুণ বেশি উথলে উঠত ওনার। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। দিন যায়, মাস যায়, মেয়েরা বড় হয়, আর ধীরে ধীরে ওই রন্ধনশৈলীর ক্রিয়াকলাপটা সব থেকে বড় কর্তব্য হয় কার? বড় সন্তানের। একসময় শ্যামলী নিজেও ছিল বড়, গোটা সংসারের হাল ধরেছিল সে। এইবার সেইটার কলুর বলদ হলো ওর বড় মেয়ে। 17 বছর বয়স থেকে রান্নাঘরে ঝুঁকলো বেচারি। তারপর থেকে চলতে থাকলো সেই কাজ। একটা সময় পরে ভাব ভালোবাসা হয়, বিয়ে হয় 2 মেয়েরই। 2 মেয়ে বাপের বাড়ি আসে বেড়াতে। ততদিনে ঠাকুমা রান্নাঘর থেকে নিজের সমস্ত দায়িত্ব ভাঁড় দিয়ে দিয়েছে ওই বড় মেয়েটার ঘাড়ে। মানে ও যখন শ্বশুর বাড়ি থাকে তখন একরকম, কিন্তু যখন বাপের বাড়ি আসে তখন মা বলে না, আজকে তোর করতে হবে না রে, ওখানে তো করেই খাস, আমি করছি। কিন্তু ছোট মেয়ে যখন স্বামী সমেত বাপের বাড়ি আসে, তাকে কিছুতেই বিছানার নিচে পা নামাতে দেন না। সব কিছু উনি করবেন, সকালেরটা থেকে শুরু করে রাতের আহারাদি প্রস্তুতিটা পর্যন্ত। মাঝে মাঝে বড় মেয়েটার বিরাট রাগ হয়। মাঝে মাঝে মনে হয় ঠিক যেরকম শ্যামলীর এক সময় মনে হতো, ওই শোভার মনে হয় 2টো ছেলেই আপন, আমি বোধহয় পর। আর এখন ওর বড় মেয়েরও মনে মনে তাই ভাবে, আমার কি কুড়িয়ে পেয়েছে নাকি, যখনই হোক আমার ওপরে হুকুম তালিম করবে। বাপটাও ঠিক সেম জিনিস, সেম ক্যাটাগরির মাল। কিন্তু ভাগ্যের পরিবর্তন সবার হয়। একদিন প্রচন্ড বর্ষা, কপাল গুনে 2 বোনই একই জায়গায় উপস্থিত, মানে বাপের বাড়ি। দিনটা ছিল বোধহয় 27শে মেটে হবে, সালটা বলার প্রয়োজন বোধ করছি না।
ছোট মেয়ে ছোট জামাইয়ের প্রবল আগ্রহ হলো সেই দিন খিচুড়ি খাওয়া হবে। খুব ভালো কথা। শ্যামলী দেবী তো 2 ঠ্যাং তুলে রেডি। এদিকে বড় মেয়েটা রান্নাঘরে গিয়ে ভাত চাপিয়েছে। ঘরে সবজি যা আছে তাই দিয়েই আজকের কাজটা চালিয়ে ফেলতে হবে। বড় মেয়ে তো কর্তব্যজ্ঞান প্রচুর। হঠাৎ করে কোথা থেকে তিনি উদয় হয়ে বললেন, আজকে ভাত করিস না, আজ সবাই মিলে খিচুড়ি খা। তোর বোন বলল, ওর বোন নাকি খিচুড়ি খাবে। খিচুড়ি খিচুড়ি করতে হবে? আমি যে ভাত বসিয়ে দিয়েছি মা। তাছাড়া আমার খিচুড়ি সকালবেলা ভালো লাগে না, আর ওরও ভালো লাগে না। আগের দিন রাতে গ্যাস হয়ে গিয়েছিল, তা খিচুড়ি খেলে ওদের জন্য করো, আমাদের জন্য করতে হবে না। মেয়ের মুখ থেকে বলা এই কথাটা এত বড় পাপের হয়ে গিয়েছিল যে রাগান্বিত ওই শ্যামলী ছুটে গেলেন রান্নাঘরে। বড় কড়াই আর খুন্তি ধুলেন। এইবার জ্বলন্ত উনানে বসানো হবে বড় কড়াই। কিন্তু কড়াইটা বসানোর সঙ্গে সঙ্গেই হয়ে গেল উল্টো কাজ। খিচুড়িটা যে প্রস্তুত হবে তার জন্যে তো মুগের ডালের প্রয়োজন। কৌটো হাতড়ে দেখা গেল 1 ফোঁটাও মুগের ডাল নেই। এদিকে বাইরে ঘোর বর্ষা, বয়স্ক বাবাকেও পাঠানো যায় না, বেচারা ভিজে একসা হবে, তারপরে জ্বর জারিয়ে আসবে। কলুর বলদ আছে একটা, ওই বড় জামাইটা, কিন্তু কেন যেন বলতে ওনার ইচ্ছে করলো না। হয়তো মনে মনে 2-4টে গালাগাল দিয়ে নিলেন। জামাই যেচা তো বলতে পারে, আমাকে টাকা দিন মা, আমি এনে দিচ্ছি, বলেও না শুয়োরটা। রাগ মাথায় নিয়ে কড়াইয়ে তেল দিয়ে যখন কিছু একটা ফোড়ন দেবেন, অমনি বড় মেয়ে বলে, মুসুরির ডাল দিয়ে করো না, মুসুরির ডাল দিয়েও খিচুড়ি রান্না করা যায়। আর ওর কথা শেষ না হতেই আজ ভাগ্যলক্ষ্মী বার করেছিল হয়তো বড় মেয়ের মাথায়। পাশ থেকে বাবা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছে, মুসুরির ডাল দিয়েও জম্পেশ খিচুড়ি হয়, ওরকমই করো। এই কথাটার মধ্যে ভুল ছিল কি কোনো? হাতের খুন্তি নিয়ে মাথার মধ্যে সপাটে 3-4টে ঘা মেরে রক্তপাত করে ছাড়লেন শ্যামলী। কিসের যে এত তেজ, কিসের যে এত রাগ উঠে গিয়েছিল! ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে যায় বড় মেয়েটা। বসে বসে আলু কাটছিল সে, ওই খিচুড়ির জন্যই। মায়ের কপাল থেকে রক্ত পড়তে দেখে আর মায়ের ওরকম ফালতু চিৎকারে কাঁপতে কাঁপতে শ্বাসকষ্ট উঠে যায়। এরই মধ্যে ছুটে এসেছে ছোট মেয়ে আর জামাই। ছোট মেয়েটা কাণ্ডজ্ঞানহীনভাবে কোনো কথা আগে পিছে না শুনে দিদিকে দোষারোপ করতে শুরু করে। বাপটাও এখন ভুল বদলে দিয়েছে, সেও গিয়ে মাকে সামলাচ্ছে। মেয়েটা সুইসাইড করার জন্যে লোকচক্ষুর আড়ালে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই যে বলে না, যার সহধর্মিনী তার নজরটা তার প্রতি ঠিক আটকে থাকে। হাজব্যান্ড গিয়ে ধরে নিয়ে আসে আর বাঁচায়। তারপরে ওনাকে বিছানায় শুইয়ে মাথার মধ্যে ন্যাকড়া ট্যাকড়া চাপা টাপা দিয়ে ওষুধপত্র খাইয়ে সুস্থ করার পরে আবল তাবল বকেই যাচ্ছে। এইটা কোনো ঝগড়ার বিষয়বস্তুই না, কিন্তু এই ঘটনাটাই ঘটে গেছে। তারপর থেকে বড় মেয়ের মনে একটু একটু করে জন্মদাত্রী মায়ের প্রতি প্রবল তিক্ততার সৃষ্টি হয়। ধীরে ধীরে দিন যত যায়, মায়ের স্নেহ ছোট মেয়ের প্রতি ততই যেন উতলে ওঠে। কোথাও যাবার হলে, কোনো খাবার আনা হলে বা কোনো প্রসঙ্গ উঠলে আমার ছোট মেয়ে, এই কথাটা পারতপক্ষে উনি উচ্চারণ করবেনই। বড় মেয়েটার নাম এমনি এমনি নেওয়া যায়, কিন্তু ছোট মেয়ের নাম আমার দিয়ে উচ্চারণ করতে হয়। মানে ওর সঙ্গেই রক্তের নারীর সম্পর্ক। বড় মেয়ের সঙ্গে সম্পর্কটা তো কবেই ছিন্ন হয়ে গেছে। হায় রে, তুই বুঝিস না, তোর এই একচোখামির জন্যে ভবিষ্যতে তোকে অনেক বড় মাসুল দিতে হতে পারে। ঠিক যেরকম তোর মাকে দিতে হয়েছিল, একদম সেরকম। ভাগ্যলক্ষ্মীর পরিবর্তন আসে। ধীরে ধীরে দিদার তৈরি সেই শ্যামলীর হোটেলের ভার গিয়ে পড়ে বড় মেয়ের ওপরে। ধীরে ধীরে জনসংখ্যা কমতে কমতে বড় মেয়ে এখন আলাদা। স্বামী নিয়ে, বাচ্চা নিয়ে সে এখন হোটেল সামলায়। দিন যায়, মাস যায়, বছর যায়, মায়ের সাথে কোনো কথাবার্তা হয় না।
চাপা অভিমান নিয়ে মেয়েটা সংসার ত্যাগ করেছিল, আর সেই অভিমানকে আজও ধরে রেখেছে। এতটা গল্প তুমি কি করে জানলে? আমি শুনেছি। শুনেছ মানে? একদিন অফিস থেকে ফেরার পথে খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই দিন মিতা আমাকে খাবার তৈরি করে দিতে পারেনি, বেজায় খিদে পেয়ে গেছিল। রাস্তার পাশেই দেখলাম ওই একটা বেড়া দরমা দেওয়া একটা ঘর, তবে রান্নার সুগন্ধ আসতে সেখান থেকে খুব সুন্দর। আর অনেকটা ওই ইন্দুবালা ভাতের হোটেলের মতো একটা দেয়ালের মধ্যে মানে পিচ বোর্ডে লেখা রয়েছে কি কি রান্না হবে। দেখেই খিদে পেয়ে গেল। ভাত, ডাল, চচ্চড়ি, মাছের ঝোল, চাটনি। ছুটে গেলাম, সুপার রান্না খেলাম। আর খেতে খেতেই হোটেলের যিনি মালিক, ওনার কাছ থেকে শুনলাম এই গোটা ঘটনাটা। ওই হোটেলের একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? খিচুড়ি। খিচুড়ি রান্নাটা কিন্তু ব্যাপক হয়। বাবা, যেই খিচুড়ি নিয়ে সংসার আলাদা হলো সেই খিচুড়ি নিয়েই বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, তবে আমার খাওয়া হয়নি। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমার খুব তাড়া ছিল তো। তারপরে মিতা ফোন করছে, বাড়িতে বাপনকে নিয়ে যেতে হবে, স্কুল ছুটি হয়ে গেছে। তাই আমি চটজলদি বেরিয়ে গিয়েছিলাম। তা আমাকে ঠিকানাটা লিখে দাও তো হে বাপু, আমি যাবোক্ষণই একদিন খেতে ওই হোটেলের খিচুড়ি। ভুল বললেন, শ্যামলীর হোটেলের খিচুড়ি দারুণ টেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনলে কমলা? কি হলো? এই রান্না করতে করতে এমন করে ডাকো, অর্ধেক ফোড়নই পুড়ে যায়। আর ফোড়ন? রান্না নিয়ে জব্বর একটা গল্প শুনে এলাম। খুন্তি দিয়ে মাথা ফাটানো শুনেছ কোনো দিন? তাও আবার নিজের তেজের বসে? না বাপু, এমন গল্প শুনিনি। কার কাছ থেকে ফাঁদিয়ে এলে গল্প? আরে আমার অফিসের সব থেকে ছোট পোস্টে যে আছে, চাকরিতে নতুন ঢুকেছে, অমিয়। অমিয়? ওই মিতাকে নিয়ে যে এসেছিল, ওদের ছোট্ট একটা ছেলে হয়েছে, বাপন স্কুলে ভর্তি হয়েছে। তোমার তো স্মৃতিশক্তি হেভি প্রখর গিন্নি। আড্ডা মেরো না, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি উনানে এক্ষুনি গিয়ে চাটনিতে চাপাবো। তুমিও চাটনি করছো? বলছি শোনো না, এখন তো বর্ষা চলছে, চলো না ওই শ্যামলীর হোটেল থেকে একদিন জব্বর খাওয়া খেয়ে আসি। তোমার আবার হোটেলের খাবারে সইবে তো? কেন সইবে না? ওখানে নাকি ঘরোয়া পদ্ধতিতে রান্না বান্না করা হয়। শ্যামলী দেবীর বড় মেয়ে পরবর্তীকালে দায়িত্বে ছিল, এখন কেউই আর বেঁচে নেই। ওর বংশ পরম্পরায় সব এখন দেশের বাইরে, ওখানেই সেটেল। তাহলে এখন হোটেলটা কে চালায়? এইটা তো আমার জিজ্ঞাসা করতে একদম মনে নেই গো। চালায় নিশ্চয়ই কেউ, আর ওনার রান্নার বই হয়তো আছে। হ্যাঁ, তোমার তো বসে বসে আকাশ পাতাল চিন্তা করা। এই তোমার সাথে কথা বলতে গিয়ে প্রত্যেকবার আমার ফোড়নে ভুল হয়ে যায়। আমি চললুম। আহা, চলোই না। যাওয়ার যদি শখই হয় মেয়ে জামাইকে ফোন করো। আমি বাবা একা একা যাব না। মেয়ে জামাইকে ফোন করব আর রূপাকে ফোন করব না? তোমার বড় মেয়ে যদি আসতে চায় তাহলে ওকে ফোন করো। তুমিও দেখছি ওই মহিলার মতোই, ছোট মেয়েকে চোখে হারাও হে এখনো, আর বড় মেয়েকে দু চোখকে দেখতে পারো না। কেন দেখবো বলো তো? আমাকে না বলে একটা বেধর্মের ছেলেকে বিয়ে করলো। করেছে করেছে, ও তো সুখে আছে। তুমিও এরম একচোকামি করো না হে। গল্পের শেষটুকু যদিও আমি ওর কাছ থেকে আমার শোনা হয়নি, গিয়ে ওই হোটেলের মালিকের কাছ থেকেই সবটা শুনবো খন। আমি ফোন করছি সোনা রূপা দুই মেয়েকেই, ওরা চলে আসবে খনি। আর আগামীকাল তো রবিবার আছে, ছুটির দিন, সবাই মিলে গাড়ি করে বেরোনোও হয় না, একটু বেরিয়ে আসা যাবে। তা বলছি ঠিকানাটা শুনেছ তো? কোথায় আছে? হ্যাঁ শুনেছি, ওই তো আনুলিয়া, ওখানেই তো পৈতৃক হোটেলটা রয়েছে। নামও নাকি আজও রয়েছে কোন বট গাছের তলায়। বাবা, তোমার আবার এত কিছু মনে থাকে নাকি? কোথায়? বাড়িতে যে সর্ষে ফুরিয়ে গেছে, আনতে বলেছিলাম, এনেছো? ওই দেখো, এমন একটা গল্প বললো আমি মুদিখানার দোকানেই বাজার ফেলে চলে এসেছি। আমি চটজলদি গিয়ে নিয়ে আসছি। আর আনতে হবে না, হাত মুখ ধুয়ে সকালের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। হ্যাঁ, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি? হেই আছি। তুই আমার বড় মেয়ে, তোর সঙ্গে বেইমানি করা তো আমার ঠিক না। হঠাৎ এসব কথা বলছো? আগামীকাল আসতে পারবি? সবাই মিলে একটু ঘুরতে বেরোতাম আর কি। আর আনুলিয়া চিনিস তো? আনুলিয়া কোথায় সেটা?
আরে কি ডিস্ট্রিক্টের মধ্যে বললো বেশ, নদিয়া। হ্যাঁ হ্যাঁ, গুগল ম্যাপে সার্চ করলে সব পাওয়া যাবে। কি আছে ওখানে, কোনো বিশেষ কিছু? হ্যাঁ, একটা হোটেল, তো ওখানে খিচুড়ি খাবো, বর্ষাও চলছে। ঠিক আছে, তবে ওকে জিজ্ঞাসা করি। ওর আবার ছুটি কেন হবে না, কাল তো রবিবার। না বাবা, বেসরকারি সংস্থা তো, বোঝই তো, এক আধ দিন একটু কিছু ডিস্টার্ব হলে মাইনেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই আসিস কিন্তু। হ্যাঁ আসবো। সোনাকে ফোন করেছো? সোনাকে কি আর আমার ফোন করতে হয় রে মা? তোর মার সঙ্গে তো দিন রাত ফোনের মধ্যে ফষ্টি নষ্টি মারছে অল টাইম। শাশুড়ি কি করলো, দেওর কি করলো, ভাসুর কি করলো, সবার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে বেড়াচ্ছে। আচ্ছা বাবা, ওরা যেটাই ভালো থাকে ওদেরকে সেটাই থাকতে দাও। হ্যাঁ, আমি তোমার সংসারের ওই ৭-৫-এর মধ্যে নেই। তা তুই আসবি না এই বাবার শেষ ইচ্ছে রাখতে? এরকম করে কেন বলছো বাবা? তুমি জানো আমি তোমাকেই বেশি ভালোবাসি, আর সবসময় তুমি এই বলে আমায় ব্ল্যাকমেল করো। সোনার বিয়ের সময়ও আমার প্রেজেন্ট থাকার এতটুকু ইচ্ছে ছিল না, এই তুমি তো। আচ্ছা মা, বুড়ো বাপটার কথা মনে করে অন্তত। ঠিক আছে, আমি যাব। রবিবার দিন ঠিক সকাল ৮টার সময় মেয়ে জামাইদের উপস্থিতিতে সবাই মিলে বেরিয়ে পড়লেন গাড়ি করে। বাবা, বলছি আমরা ঠিক কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শ্যামলীর হোটেলে। শ্যামলীর হোটেল? এইরকম কোনো শেফের নাম তো শুনিনি। রিতম, বলি শেফ ছাড়া কি ভারতবর্ষে আর কোনো রাঁধুনি নেই নাকি? জানো, এমন কত ট্যালেন্টেড মহিলা রয়েছে, কত ট্যালেন্টেড ছেলেপেলে রয়েছে, এই অর্থের অভাবে, লোকবলের অভাবে নিজেদের ট্যালেন্ট প্রকাশ করতে পারে না। রান্নায় কি পৃথিবীর তাবড় তাবড় শেফেরাই যথেষ্ট? এই আমাদের ঠাকুমা, দিদিমা, মা, এদের হাতের রান্নার কোনো। এত কথা কেন বলছো? কিচ্ছু না বাবা। তোমার বাবা কার কাছে শুনেছে ওই হোটেলে নাকি খুব ভালো খিচুড়ি রান্না হয়, সেই গল্প শোনার জন্যই যাচ্ছে। গল্প? খিচুড়ির আবার গল্প? হ্যাঁ, গেলেই বুঝতে পারবে। তুমি এত কথা কেন বলো বলো তো? মানে আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। চুপ করে বসো তো। একেই তো ওই দিদিটাকে আমি সহ্য করতে পারি না। জামাইবাবুটা বেধর্মী, সবসময় গা থেকে কেমন যেন মাংস মাংস গন্ধ বেরোয়। ছি, আসতে বলো, তোমার দিদি শুনতে পারলে কষ্ট পাবে। ছাড়ো তো, আবার কষ্ট। মা বলছি, ওইখানে খাবার খাওয়ার মতো তো? আমি কি করে বলবো মা, তোর বাবা জানে, জিজ্ঞেস কর। তোর বাবা যখন নিয়ে যাচ্ছে তার উপরে কি তোর বিশ্বাস নেই রে? তোকে জন্ম দেওয়া হলো, তোকে লালন পালন করলাম আমরা এই 28টা বছর, আর বিয়ে করে বছর 2-এর মধ্যেই তোর সব কিছুর ভোল বদলে গেল, স্ট্যাটাস বদলে গেল। হ্যাঁ, এমন করে বলছো কেন? কষ্ট হবে না? ওর কষ্টটা তুমি দেখো কমলা, আমার কষ্ট তুমি দেখো না। না কই, আমি যেই রূপাকে ফোন করলাম, জামাই নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলো। ওর কথা বাদ দাও, ওর বরের আবার কাজকর্ম আছে নাকি? কমলা, যা বলো বলো, সবার সামনে কিন্তু কাউকে অপমান করার। ঠিক আছে ঠিক আছে, এই জন্যই তো আমি কথা বলতে চাই না, মুখটা অল টাইম বন্ধ রাখি। তোমার বড় মেয়ের সঙ্গে যখনই আমি কোনো কথা বলতে যাই তখনই সেই কথায় প্রবল অশান্তি বাঁধে। আমার বড় মেয়ে ভুল বলে না কমলা, ঠিক বলে, আর ওই যৌতিকতা কথাটাই তুমি সহ্য করতে পারো না। বাবা, আমার জন্য কেন অশান্তি করছো? চুপ করে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট করবে তো। এই যে ঠিক চলে এসেছি, শ্যামলীর হোটেল। তবে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল রে মা। উরে বাবা, আকাশে কি মেঘ করেছে দেখেছিস? হ্যাঁ, আজকে বোধহয় না এলেই ভালো হতো। না এলে ভালো হতো মানে? আমার বুঝি অধিকার নেই মেয়ে জামাই নিয়ে একটু আনন্দ করার? চল চল, ভেতরে চল। যাবা কি বাবা, দরজাটা তো বন্ধ। দাঁড়া, দরজায় একটা টোকা মেরে দেখি তো। কেউ আছেন? এক্সকিউজ মি। আবার ইংলিশ কেন, বাংলায় বলো। ও হ্যাঁ হ্যাঁ, কেউ আছেন ভেতরে? কে? নমস্কার, আমি অনেক দূর থেকে এসেছি। বলছি আপনার হোটেলে নাকি ভালো খিচুড়ি পাওয়া যায়। খেয়ে রে, কে যেন এসেছে, আসতে বলবো? আসতে বল। আসুন আসুন। আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। আপনার হোটেলের খিচুড়ির কথা খুব শুনেছি। বলছি রাতে কি একটু খিচুড়ির আয়োজন হবে? নিশ্চয় নিশ্চয়, আপনারা হলেন আমার 100তম অতিথি। মানে এটা ঠিক বুঝলাম না।
মানে হোটেল তো বন্ধ হয়ে গিয়েছিল, আমি অনেক কষ্টে খুলেছি। বসেন। কি রে অপ্রতিমা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা মা, খিচুড়িটা চাপা। রাত্রেবেলা মরণ যত। কিছু মনে করবেন না, সব সময় রান্না করে তো মাথাটা গরম হয়ে থাকে আর কি। আপনারা কি খিচুড়ি খাবেন? তা আপনার দোকানের স্পেশালিটি কি? সব রকম পাওয়া যায়। ডিমের খিচুড়ি, মাছের খিচুড়ি, মাংসের খিচুড়ি। বাহ, মাংসের খিচুড়ি বাপের জন্মে খাইনি, ওটাই খাবো। আচ্ছা, আমি ভেতরে গিয়ে বলে আসছি। বাবা দেখো, 8 ঘন্টা হয়ে গেল, এখনো খিচুড়ি আসার নাম নেই। তোমার জামাইয়ের কিন্তু খিদে পেয়ে যায়, ও আবার টাইম টু টাইম সবসময় খায়, কিন্তু আমার শাশুড়ি সব একদম পছন্দ করে না। রিতম, তোমার কোনো কষ্ট হচ্ছে বাবা? না তো বাবা, আমি তো ঠিক আছি। দেখেছিস, ও একদম ঠিক আছে। তুই এমন করিস যেন ও তোর বর না, ও যেন তোর পেটের ছেলে। তোমরা পারো সত্যি। আমি বোধহয় এখানে না এলেই ভালো করতাম রূপা, তুমি চলে আসতে। তুমি যে কি বলো, তোমাকে ছাড়া আমি আসবো বলে মনে হয়? তাহলে তুমি দীপিকাকে রেখে এলে কেন বাড়িতে? ও মা বাবার কাছেই থাক, ও এলে হুটোপাটা করবে, বদমাইশি করবে। কিন্তু এই ঝড় জলের রাতে মেয়েটা একা একা ঘুমোবে কি করে? একা একা কেন, মায়ের কাছে ঘুমোবে। আমার থেকে তোমার মাকে বেশি ভালোবাসে, তুমি সেটা বোঝো না? বুঝি, সবই বুঝি, কিন্তু আমার জন্য বিয়ের পর থেকে তোমাকে এমন অপমানিত হতে হয়, তোমার দুঃখ যে আমার একদম সহ্য হয় না। আমি কোনো অপমান হইনি গো, বাবা বললো বলেই এসেছি, নচেত এদের মুখ দর্শন করতে আমারও থরিয়ে বয়ে গেছে। দেখেছো দেখেছো মা কিরকম বলছে দিদি, মুখ দর্শন করতে। আমি কি তোমাদের কাল নাকি? বালাই ষাট, তুই কেন কাল হবি? কাল তো ও। যা কিছু বলি মেয়ের মুখে সবসময় মধু না তো, যেন তীর ছোটে। একটা সময় তোর ভালো দেখতে পারে না, তোকে একটু বেশি ভালোবাসি না, হিংসায় মরে, হিংসায়। এই যে চলে এসেছে খিচুড়ি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। বাহ, এত শিগগিরই খিচুড়ি? আসলে সব গোটা বাটা ছিল, ঝট করে বসিয়ে দিলাম আর কি। বাহ, বেশ ভালো। মাংসটা নরম আর সুস্বাদু, খুব ভালো। বাবা, একটা পচা পচা গন্ধ লাগছে না? তোর আবার কি হলো রে? আসলে খিচুড়িটায় কেমন একটা পচা পচা গন্ধ লাগছে না বাবা? কি বলছিস? দারুণ খেতে। কি রে সোনা, রিপন, কমলা, তোমাদের কেমন লাগছে? আমাদের তো ভালোই লাগছে। তোমার বড় মেয়ের তো বড়লোকিপানা বেশি, তাই। ও শুধু বলেছে গন্ধ লাগছে, ওকে সব কথা শোনানোর কি আছে? আসলে মা, তুই তো খিচুড়ি পছন্দ করিস না, আর আমার বড় জামাইও পছন্দ করে না, গ্যাসের ভয়, তাই বোধহয় তোদের এরকম হচ্ছে। তোরা তাহলে অন্য কিছু খা না মা, অর্ডার দিয়ে। না বাবা, রাত্রেবেলা বাড়ি ফিরে আবার দীপিকাকে নিয়ে খাওয়াতে হবে, মায়ের কাছে খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে তো। এখন রাত বাজে 9টা, বাড়ি ফিরতে ফিরতে 2 ঘন্টা। তোর মেয়েটাকে তুই না খাইয়ে রাখবি? ওকে নিয়ে এলেই তো পারতিস। না বাবা, তোমাদেরকে বড্ড বিরক্ত করতো, আর আমি সেটা চাই না। আচ্ছা দিদি, হাতটা কোথায় ধোবো? ওইখানে, ওই তো বেসিনে। ইস, বেসিনটা কি নোংরা বাবা গো, কত বছর মনে হয় পরিষ্কার করা হয় না। জলের বোধহয় আয়রন বেশি। ভালো তো খেলি, এবার হাতটা চুপচাপ ধুয়ে নে। না, বিলটা কত হলো? টাকা লাগবে না। কেন টাকা লাগবে না কেন? আমার এখানে যে যে খিচুড়ি খেতে আসে সে বিনি পয়সায় খায়। এটা আবার কেমন ধরনের কথা বলছেন? এতগুলো লোক মিলে এলাম, খেলাম, আপনার এতটা সময় নষ্ট করলাম। সময় নষ্টের আর কি আছে, এই হোটেল তো বন্ধই হয়ে আছে প্রায়। সবার শরীরের পেছন দিকের শিড় দাঁড়াবে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। রূপা আর রূপার বর রহিম খাবার দুবার মুখে দিয়েই আর খেতে পারেনি, কেমন যেন আষ্টে গন্ধ লাগছিল ওদের। আপনি কি বলতে চাইছেন? কিছু না, আমার বড় মেয়েটার সাথে যখন অশান্তি হলো, যখন খন্তি দিয়ে মাথাটা ফাটালাম, তখন ছোট মেয়ার জামাই ওষুধ দিয়ে বন্ধ করেছিল ঠিকই, কিন্তু কে জানতো ওই রক্ত যে ধীরে ধীরে আমার মাথায় পোকার সৃষ্টি করবে। হ্যাঁ, যখন ধরা পড়ল তখন আর আমার বেঁচে থাকার মতো অবস্থা ছিল না।
এই দেখুন না, এখনো বেরোচ্ছে, দেখুন। দেখতে পেলেন ভবতোষবাবু। সামনে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধাকে এতক্ষণ তিনি ভালো করে প্রত্যক্ষ করেননি। ঘরটার ভেতরে এমনি হ্যারিকেনের আলো, বৈদ্যুৎ বাতি হয়তো নিভে গিয়েছে। মহিলার কান দিয়ে আর নাকের ফুঁটো দিয়ে পোকা বেরিয়ে আসছে, সরাসরি মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। চোখের পাতার ওপর দিয়ে পোকাগুলো চোখের কোটরের মধ্যে থেকে বেরিয়ে চোখের ভেতরেই যেন বিলীন হয়ে যাচ্ছে। দুপা পিছিয়ে এলেন ভবতোষবাবু। অন্যান্য সবাইও থমকে দাঁড়িয়ে। আমার বড় মেয়েটা চলে গেল, আমার অসুখ ধরা পড়ল, বিধির ব্যামো, পোকা হতো বলে ছোট মেয়ে জামাইও মুখে লাথি মেরে চলে গেল। বরটা শেষ জীবনে খুব বকাবকি করত আমাকে, সংসারটা ধ্বংসের পেছনে নাকি আমারই হাত। আমার মা আমার ছোট দুই ভাইকে খুব বেশি স্নেহ করত বলে একসময় আমার খুব রাগ হতো। আমার বিয়ের পরপর অষ্টমঙ্গলায় যখন এলাম, মাকে বললাম আমার সঙ্গে চলো। ওই ছোট ভাইয়ের স্নেহের গুঁতোয় মা গেল না। রাগের চোটে অষ্টমঙ্গলায় থেকে বাড়ি যেদিন ফিরব, দুই ভাইয়ের জন্যে চকলেট চেয়ে নিয়ে এসেছিলাম, চকলেটের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিলাম। আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে খবর এলো আমার দুই ভাই হোটেলের খাবার খেয়ে মারা গেছে। খাবারে বিষক্রিয়া হওয়ার জন্যে পাড়ার লোকেরা মিলে হোটেলটা বন্ধ করে দিল। তারপরে মাটাও অসুখে মরে গেল। মেয়েটাকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েটা এই ডিম্মার কাছে এসে উঠল। এই আস্তানাতেই হোটেল করেছিল। আমার খুব রাগ হলো। আমার পৈতৃক সম্পত্তি আমার ছোট মেয়ে পাবে না, বড় মেয়ে একা ভোগ করবে। যখন এলাম তখন সব শেষ হয়ে গেছে। মেয়ে জামাই নাতনিকে নিয়ে বিদেশ চলে গেছে। এইখানেও আমার ঠাঁই হলো না। আমি এসেছিলাম ওর কাছে একটু ক্ষমা চাইতে আর আমার পাপের পুণ্যের ফল অর্জন করতে। মনে মনে রাগ ছিল বোধহয়, তাই আমার পুণ্যের ফলে এতটুকু কাজ হয়নি। পাপী মানুষ তো আমি। আপনারা আমার 100তম কাস্টমার। এই রাতেই হোটেলটা খুলি, আর এই বর্ষার রাতে। কারণ এই বর্ষার একদিন রাতেই আমি যখন অসুস্থ হয়ে বিছানায় গোঙাচ্ছি, এক পথিক এসে আমার কাছে খাবার চায়। খাবার ছিল না তো। তখনই আমার শরীর থেকে বেরোনো পোকাগুলোকে দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াই। খিচুড়ি আমার জীবনের চরম অভিশাপ। আর এই খিচুড়ি আমাকে 100তম কাস্টমার আনতে সাহায্য করেছে। আপনাকে কে বলেছে এই খিচুড়ির কথা? ভবতোষবাবুর মাথায় সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওনার মনে পড়ল অমিয়মিতা আর বাপনের কথা। ওনার সাথে দেখা হলো কি করে? 7 দিন আগেই তো গাড়ি অ্যাক্সিডেন্টে ওরা মারা গেছে। কলকাতা শহর থেকে নদিয়ায় চৈতন্যদেব দর্শনের জন্যে ঘুরতে এসেছিল ওরা। ওরাও কি এই হোটেলের খাবার খেয়ে, ওই পোকা খেয়ে, শরীরের মধ্যে পোকা নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে? এই পোকা সেই পোকা, যেই পোকা জন্মদাত্রী মাকে 2 সন্তানের প্রতি সমান নজরের থেকে বঞ্চিত করে। এই পোকা সেই পোকা, যেই পোকা 2 সন্তানের মাকে বড় সন্তানের থেকে ছোট সন্তানের প্রতি বেশি আহ্লাদে পাগল করে তোলে। এই পোকা সেই পোকা, যেই পোকা এক সময় নিজের পাপকর্মের কোনো কিছুই স্খলন করতে দেয় না। মানে এই জন্মের পাপ এই জন্মেই দিয়ে যেতে হবে। ভবতোষবাবুর গাঁটা গুলিয়ে উঠল। হরহর করে বমি করে দিলেন তিনি। আর সেই বমির মধ্যে হেসে বেড়াচ্ছে, কিলবিল করছে পোকাগুলো। তাহলে আপনার এই কাজের মেয়েটা? ও তো এই বট গাছের পেতিনি, আমার সঙ্গেই থাকে, সাহায্য করে যুবক মানুষদের ভোলানোর জন্যে আর কি। আপনারাও কিন্তু শহরে ফিরবেন, আমার হোটেলের কথা বলবেন। শ্যামলীর হোটেল খুলে বসে আছি, যদি কোনোদিন বড় মেয়েটা আসে সেই আশায়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।